প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। রমজানুল মুবারক। আমরা আমাদের অনলাইন শ্রেণী কার্যক্রমের ধারাবাহিকতায় আজকে আমি আমার দ্বিতীয় ক্লাসটির জন্য তোমাদের সামনে আসলাম। আমাদের আজকের যে পাঠটা হবে রসায়ন দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় পরিবেশ রসায়নের পাঠ গ্যাস পাঠের ধারাবাহিক সূত্র আলোচনা। সেই সূত্র আলোচনায় আমরা লাস্ট ক্লাসে বয়েলের গ্যাস সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা চার্লসের গ্যাস সূত্র নিয়ে আলোচনা করব। তো আমাদের চার্লসের সূত্র তোমরা জানো, বয়েলের সূত্রটি স্থির তাপমাত্রা নির্দিষ্ট ভরের গ্যাসের চাপের পরিবর্তনের ফলে আয়তনের কিরূপ পরিবর্তন হয় সেই সম্পর্ক নিয়ে আলোচনা করে। ঠিক চার্লসের সূত্রটি স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা পরিবর্তনের সাথে আয়তনের কিরূপ পরিবর্তন হবে একই বিষয় নিয়ে আলোচনা, এই বিষয়টি নিয়ে আলোচনা করবে। তাহলে চার্লসের সূত্রটি হচ্ছে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রা পরিবর্তনের সাপেক্ষে, আমি আবার বলছি, তাপমাত্রা পরিবর্তনের সাপেক্ষে আয়তনের পরিবর্তনের হার বা আয়তন কিরূপ পরিবর্তন হবে সেটা নির্দেশ করে। এখন প্রথমে সূত্রটি আমি বিবৃতি করে লিখছি। স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাস করলে গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হারে বৃদ্ধি বা হ্রাস পায়। হ্যাঁ স্টুডেন্ট, তোমরা দেখতে পাও স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের তাপমাত্রা প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাস করলে গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্মিত আয়তনের 1/273 ভাগ হারে বৃদ্ধি বা হ্রাস পায়। তাহলে আমি যখন একটি গ্যাসের তাপমাত্রা পরিবর্তন করব, সেই পরিবর্তনটা বৃদ্ধি বা হ্রাস হতে পারে। এখন যদি এই তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের ফলে আয়তনের পরিবর্তন হবে, সেটা হবে কি 1/273 ভাগ হারে। এটার গাণিতিক ব্যাখ্যা হিসেবে আমরা আসি। মনে করি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্থির চাপে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন V0 এবং ওই গ্যাসের আয়তন VT তাহলে চার্লসের সূত্র অনুসারে, চার্লসের গ্যাস সূত্র অনুসারে বিটি ইকুয়াল টু হবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তন প্লাস 0 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার আয়তন এর T/273। বিটি ইকুয়াল টু হচ্ছে V0 1 প্লাস T/273। এখান থেকে আমি পাবো V0 Bt equal to B naught whole into
273 প্লাস টি বাই 273। অর্থাৎ এখানে আমি একটা জিনিস বুঝছি বা আমরা বুঝতেছি যে এখানে আমরা তাপমাত্রা বৃদ্ধি করেছি, টি ডিগ্রি সেলসিয়াস উন্নতি করলাম, উন্নতি করার পরে আমার টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমার যে আয়তনটা হবে সেটা হচ্ছে বিটি ইকুয়াল টু বি নট হোল ইনটু 273 প্লাস টি বাই 273। এই জিনিসটা আসছে এই যে বিটি ইকুয়াল টু বি নট প্লাস বি নট এর টি বাই 273, অর্থাৎ আমার তাপমাত্রা যখন টি ডিগ্রি সেলসিয়াস উন্নীত করলাম তখন আয়তন বৃদ্ধি পেয়েছে, সেটা বৃদ্ধি পেবে পূর্বের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তন এর সাথে 0 ডিগ্রি সেলসিয়াসের আয়তনের টি বাই 273 ভাগ অংশটুকু, অর্থাৎ প্রতি ডিগ্রি সেলসিয়াসের জন্য তাপমাত্রা বৃদ্ধি পাবে 1/273 ভাগ হারে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ণীত আয়তন বি নট এর 1/273 ভাগ হারে। তাহলে প্রতি ডিগ্রি সেলসিয়াসের জন্য যদি হয় বি নট এর 1/273 ভাগ হারে বৃদ্ধি, তাহলে আমার টি ডিগ্রি সেলসিয়াসের জন্য যতটুকু আয়তন বৃদ্ধি পাবে সেটা হচ্ছে বি নট এর টি বাই 273। তাহলে আমার টি ডিগ্রি সেলসিয়াসের জন্য তাপমাত্রা টি হচ্ছে বি নট এর টি বাই 273, আর টি ডিগ্রি সেলসিয়াসে মোট আয়তন যতটুকু হবে সেটা হচ্ছে বিটি ইকুয়াল টু বি নট প্লাস বি নট এ টি বাই 273। আশা করি তোমরা এই ব্যাখ্যাটা বুঝতে পেরেছো। সেখান থেকে আমরা এই গাণিতিক ফর্মুলাতে আসলাম। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে, হ্যাঁ, যে তাপমাত্রা বৃদ্ধির ফলে আমার এখানে বি নট প্লাস বি নট এর টি বাই 273 হয়েছে, তাপমাত্রা হ্রাস করলে কি হবে? তাপমাত্রা হ্রাস করলে আয়তন হ্রাস পাবে। সেই ক্ষেত্রে সূত্র অনুসারে এখানে বি নট মাইনাস বি নট এর টি বাই 273 হবে। এই কাজটা তোমরা করতে পারবা। সামনে আমরা যখন এই সমীকরণটি চার্লসের মূল যে গাণিতিক সমীকরণ এটা নিয়ে যখন আমরা আলোচনা করব তখন আশা করি তোমরা একদম ক্লারিফাই হবে। এখন আমরা যদি আসি, যদি তোমাকে কেউ এই সূত্র অনুসারে বলে, আমরা একটু ব্যাখ্যা করে নিই যে কোন একটা গ্যাসের আয়তন হচ্ছে তাপমাত্রা হচ্ছে কোন একটা গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন বি নট, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন কত হবে? তাহলে তুমি লিখতে পারো যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেলসিয়াসে আয়তন হবে B25 equal to B naught 273 প্লাস 25/273। একদম ইজি। তোমাকে যখনই যেভাবে কোশ্চেন করে তুমি এই সমীকরণ জেনে তার সমাধান দিতে পারবা। এখন আমরা খেয়াল করি BT equal to B naught এর 273 প্লাস T বাই 273। তাহলে সাপোজ আমার তাপমাত্রা বৃদ্ধি করে আমার 273 করা হলো, তাহলে আমার 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন B 273 ইকুয়াল টু 73 প্লাস 273 বাই 273 ইকুয়াল টু 2 ইনটু B naught into 2 equal to 2B naught। তাহলে আমরা এই একটি সহজ সিদ্ধান্ত আসতে পারি 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির ফলে কোন গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্ণীত আয়তনের দ্বিগুণ হয়। 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রাপ্ত আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্ণীত আয়তনের দ্বিগুণ হয়। এই যে 2 ইকুয়াল টু 2 ইনটু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্ণীত আয়তন, 0 ডিগ্রি সেলসিয়াস এ নির্ণীত আয়তন। একটু খেয়াল করে দেখো, আমাদের মূল সমীকরণটা হচ্ছে BT ইকুয়াল টু B নট হোল ইনটু 273 প্লাস T বাই 273। আমি 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ণীত আয়তন পেলাম 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ণীত আয়তনের দ্বিগুণ। এখন আমরা -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্যাসটির আয়তন বের করব। গ্যাসটির আয়তন ইকুয়াল টু B -273 equal to B naught 273 plus minus 273
বাই 273 ইকুয়াল টু বি নট 273 মাইনাস 273 মাইনাস 273 ইকুয়াল টু হচ্ছে বি নট ইনটু 0 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে একটা জিনিস খেয়াল করো, খুব কেয়ারফুলি খেয়াল করো যে মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসটির আয়তন শূন্য হয়ে যাচ্ছে। এটি একটি তাত্ত্বিক হিসাব নিকেশ, যেহেতু আমরা জানি যে প্রকৃতপক্ষে গ্যাসের আয়তন শূন্য করা সম্ভব নয়, কিন্তু চার্লসের সূত্র অনুসারে মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসটির আয়তন শূন্য হয়ে যাচ্ছে। তাহলে এই তোমরা প্রায় মনে রাখবে যে তোমাদের পরীক্ষায় অনেক সময় আসে যে পরম শূন্য তাপমাত্রা কাকে বলে। এই তাপমাত্রাটাকেই বলা হয় পরম শূন্য তাপমাত্রা। মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাত্ত্বিকভাবে যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়, এই তাপমাত্রাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। আশা করি তোমরা বুঝে ফেলেছো। তাহলে আমরা এবার একটু সংজ্ঞাটা লিখি। পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা মাইনাস একে পরম শূন্য তাপমাত্রা বলে। তাহলে পরম শূন্য তাপমাত্রা কাকে বলে? মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়, এজন্য এই মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলে। তোমরা এই জেনেছো যে এখানে তাপমাত্রা এককটা আমরা ব্যবহার করেছি 0 ডিগ্রি, আমরা ব্যবহার করেছি ডিগ্রি সেলসিয়াস। আরেকটা একক হচ্ছে কেলভিন। তো এই কেলভিনের এককটা এসেছে কিন্তু এই সমীকরণটা থেকে। তাহলে আমরা এখন সেই জিনিসটা জানবো বা সেটা নিয়ে আলোচনা করব। পরম তাপমাত্রা স্কেল, পরম তাপমাত্রা স্কেল বা কেলভিন স্কেল, কেলভিন স্কেল। মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস কে কেলভিন ধরে তাপমাত্রা শূন্য ধরে তাপমাত্রা পরিমাপের জন্য যে নতুন তৈরি করা হয় তাকে পরম কেলভিন স্কেল বলে, কেলভিন স্কেল বলে। এখন এই পরম তাপমাত্রা স্কেল বা কেলভিন স্কেলটি তৈরি করা হয় চার্লসের গাণিতিক সমীকরণ থেকে। কিভাবে আসো? তো কারণ হচ্ছে আমরা পরম যে তাপমাত্রা, সেটা পরম শূন্য তাপমাত্রা, সেই জিনিসটা আমরা পাই চার্লসের গাণিতিক সমীকরণ থেকে বা চার্লসের গ্যাস সূত্র থেকে। তাহলে আমরা লিখতে পারি মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু 0 কেলভিন, বা মাইনাস 273 প্লাস 273 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু 0 প্লাস 273 কেলভিন। 0 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু 273 কেলভিন। এখন আমরা মনে করো সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পরিমাপটা হচ্ছে স্মল টি, আর কেলভিন স্কেলে বা পরম তাপমাত্রা স্কেলে তাপমাত্রার পরিবর্তন বা পরিমাপটা হচ্ছে ক্যাপিটাল টি। তাহলে 0 প্লাস টি ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু হবে 273 প্লাস টি ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু 273 প্লাস টি কেলভিন। সুতরাং টি ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু টি কে ইকুয়াল টু হচ্ছে 273 প্লাস টি কেলভিন।
এটি হচ্ছে ডিগ্রি সেলসিয়াস এবং কেলভিন বা পরম তাপমাত্রা স্কেলের মধ্যে সম্পর্ক। টিকে ইকুয়াল টু বা কেলভিন স্কেলের তাপমাত্রা ইকুয়াল টু হচ্ছে 273 প্লাস টি অর্থাৎ সেলসিয়াস স্কেলের তাপমাত্রা এই। নতুন বিষয় তোমাদেরকে একটু জানিয়ে দিচ্ছি, সে জিনিসটা হচ্ছে গ্যাসের প্রতিসরাঙ্ক। গ্যাসের প্রতিসরাঙ্ক তো তোমরা জেনেছো যে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে বা হ্রাসে গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তনের 1/273 ভাগ হারে বৃদ্ধি বা হ্রাস পায়। এই যে 1/273 ভাগ, এইটাকে বলা হয় গ্যাসের প্রতিসরাঙ্ক। তাহলে গ্যাসের প্রতিসরাঙ্ক হচ্ছে 1/273 ভাগ, এই অংশটুকু হচ্ছে গ্যাসের প্রতিসরাঙ্ক। কারণ যদি তোমাকে সংজ্ঞায় আসে যে গ্যাসের প্রতিসরাঙ্ক কাকে বলে, তুমি ঠিক সূত্র আলোকে বলবা যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের তাপমাত্রা প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে বা হ্রাস করলে গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তনের 1/273 ভাগ হারে বৃদ্ধি বা হ্রাস পায়। এই 1/273 ভাগকে গ্যাসের প্রতিসরাঙ্ক বলে। এই ভগ্নাংশ 1/273 ভাগকে গ্যাসের প্রতিসরাঙ্ক বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমার যে ভগ্নাংশটি, এই ভগ্নাংশটি সকল ক্ষেত্রে একই থাকে, তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের ক্ষেত্রে যে কোনো গ্যাসের ক্ষেত্রে একই থাকে। তাহলে এটি একটি ধ্রুব সংখ্যা, তাহলে এই ভগ্নাংশটাকে গ্যাসের প্রতিসরাঙ্ক বলে। এই জিনিসটা তোমরা একটু জেনে নিবা। এখন আমরা এই গ্যাসের চার্লসের সূত্রটির বিবৃতি দিলাম, তারপরে গাণিতিক ব্যাখ্যা, সেখান থেকে পরম তাপমাত্রা স্কেল, পরম শূন্য তাপমাত্রা, এবং আমরা গ্যাসের প্রতিসরাঙ্ক সম্পর্ক জানলাম। তাহলে এখন আমরা সেই এই যে জানার বিষয়টা, সেটাকে আমরা জানি যে আমরা যখন একটি সমীকরণের একটি গাণিতিক রূপ প্রতিষ্ঠিত করব, সমীকরণ একটি সূত্রের গাণিতিক সমীকরণ প্রতিপাদন করব, তখন সেখান থেকে আমরা একটি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন স্থাপন করতে পারি। তাহলে আসো আমরা এই একটা গ্রাফিক্যাল রূপে আসি। ধরো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন V0, তাহলে আমরা এটা T বনাম তাপমাত্রা বনাম আয়তনের একটি গ্রাফ নিচ্ছি। তাপমাত্রা বনাম আয়তনের গ্রাফ। এখন দেখো, যখন আমার তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তখন আমার আবার তাহলে আমার এই রেখাটিকে রেখার সৌন্দর্যের জন্য আমরা এখন এই থেকে তুমি সহজে বুঝতেছো, যখন তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তখন গ্যাসের আয়তন বৃদ্ধি পাচ্ছে। এই যে রেখাটা কেন এরকম হলো তোমরা জানো, y mx c, এখানে এটি একটি সরেখা সমীকরণ, যেখানে রেখার ডান হচ্ছে m আর c হচ্ছে সমাকলন ধ্রুবক, যেটা এই ধ্রুব অংশটাকে মেইনটেইন করে, নির্দেশ করে। এটাকে যদি আমরা bt b0, তাহলে দেখো এই bt এই জিনিসটা দেখো, এই অংশটা হচ্ছে ধ্রুব, তাহলে এটা হচ্ছে m, t টা হচ্ছে x এর জায়গায় mt প্লাস c, সেখানে m হচ্ছে b0 273 আর c হচ্ছে b0। তাহলে আমরা এই সমীকরণটা পেলাম। এখন এখানে যদি আমরা পেছনের দিকে বাড়াই তাহলে আমরা কি পাবো, এই বিন্দুতে ছেদ করবে, সরি এখানে তাপমাত্রা 73 ডিগ্রি সেলসিয়াস। তো আমার
আমি মনে করো একটা স্থির চাপ P1, এই P1 এ যখন আমি এই গ্রাফটা আঁকলাম তখন দেখো -273°C তাপমাত্রায় -273°C তাপমাত্রায় আমার এই গ্যাসের দেখো একটা জিনিস দেখো, এই এটা হচ্ছে x, y হচ্ছে y। তোমরা গণিত থেকে জেনেছো যে আমি x এটা হচ্ছে y, x অক্ষে y এর মান হচ্ছে 0, y অক্ষে x এর মান হচ্ছে 0। তাহলে আমার যখন এই যে আয়তনের পরিবর্তন রেখাটা আমার x অক্ষকে ছেদ করবে, তখন আমার x অক্ষকে ছেদ করবে, তখন এই বিন্দুতে আমার গ্যাসটির আয়তন হচ্ছে 0। আমি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্যাসের আয়তন 0 পেয়েছি বলো? আমি -273°C তাপমাত্রা গ্যাসের আয়তন 0 পেয়েছি। এখন আমি যদি চাপ পরিবর্তন করি, ভিন্ন আরেকটি চাপ নিই, মনে করো সেটা হচ্ছে P2 চাপ। P2 চাপের জন্য আমার গ্যাসের আয়তন এইখান থেকে বৃদ্ধি পাবে, মনে করো প্রাথমিক এখান থেকে বৃদ্ধি পাবে P2 চাপ। তখন একইভাবে যখন এখানে আমি তাপমাত্রা হ্রাস করব, যখন আমি তাপমাত্রা হ্রাস করব তখন আমার গ্যাসের আয়তনও হ্রাস পাবে। চেষ্টা করবে এই, তাহলে আমি কি পেলাম? আমি যখন চাপ পরিবর্তন করে P2 তে স্থির রাখলাম, তখন P2 চাপে তাপমাত্রা পরিবর্তনের সাপেক্ষে আয়তনের পরিবর্তনের জন্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন নিলাম, তখন আমি এই গ্রাফটি পেলাম। সেখানেও -273°C তাপমাত্রায় -273°C তাপমাত্রায় গ্যাসের আয়তন 0 হলো। এভাবে আমি যে কোনো স্থির চাপের জন্য আমি তাপমাত্রা বনাম আয়তনের পরিবর্তনের লেখচিত্র পাবো। এখন আশা করি তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবা। এখন আমরা চলে যাচ্ছি আরেকটি সূত্রে, সেটা হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র। প্রিয় ছাত্রছাত্রী, আমরা বয়েলের সূত্রে আমার চাপ স্থির থাকে। আমরা এর আগে বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র সম্পর্কে জেনেছি। এখন আমরা অ্যাভোগাড্রোর সূত্রতে আসব। তোমরা জানো বয়েলের সূত্রের ক্ষেত্রে তাপমাত্রা স্থির থাকবে, চাপের পরিবর্তন হবে, এই সাপেক্ষে আয়তনের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়েছে, সম্পর্ক স্থাপন করা হয়েছে। একইভাবে চার্লসের সূত্রে চাপ স্থির রাখা হয়েছে, আর তাপমাত্রার পরিবর্তনের ফলে গ্যাসের আয়তনের কি রূপ পরিবর্তন হয়েছে সেটা সম্পর্ক স্থাপন করা হয়েছে। এখন অ্যাভোগাড্রোর সূত্রটা হচ্ছে স্থির তাপমাত্রা এবং চাপে গ্যাসের মোল সংখ্যা পরিবর্তনের গ্যাসের মোল সংখ্যার সাথে আয়তনের সম্পর্ক স্থাপন করার একটি সূত্র। তাহলে আমরা এই সূত্রের প্রথমে আমরা বিবৃতিতে চলে আসি। স্থির তাপমাত্রা চাপে মৌলিক ও যৌগিক যে কোনো গ্যাসের আয়তন, আমাদের একটু যে কোনো স্থির তাপমাত্রা চাপে মৌলিক ও যৌগিক যে কোনো গ্যাসের সম আয়তনের মোল সংখ্যা সর্বদা সমান। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, স্থির তাপমাত্রা চাপে মৌলিক ও যৌগিক যে কোনো গ্যাসের সম আয়তনের মোল সংখ্যা সর্বদা সমান। তাহলে দেখো, আর তোমরা জানো যে আমাদের যে গ্যাসগুলো আছে সেই গ্যাসগুলো হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক গ্যাস আর একটা হচ্ছে যৌগিক গ্যাস। তুমি মৌলিক গ্যাস নাও আর যৌগিক গ্যাস নাও। মৌলিক গ্যাস বলতে একই মৌলের একই ধরনের পরমাণু দ্বারা, যেমন আমরা জানি নাইট্রোজেন, অক্সিজেন, এগুলো নাইট্রোজেনের পরমাণু দিয়ে গঠিত, অক্সিজেনের পরমাণু দিয়ে গঠিত। আবার কার্বন ডাই অক্সাইড, সালফার ডাইঅক্সাইড বা ট্রাইঅক্সাইড, এই যে এগুলো এখানে সালফারের পরমাণু, অক্সিজেনের পরমাণু দিয়ে গঠিত। তাহলে মৌলিক এবং যৌগিক গ্যাস সম্পর্কে তোমরা জানছো। হ্যাঁ, তাহলে দেখো, মৌলিক এবং যৌগিক যে কোনো গ্যাস আমরা নিই না কেন, সেখানে আমার তাপমাত্রা এবং চাপ যদি স্থির থাকে এবং তাদের আয়তন যদি একই থাকে, তাদের মোল সংখ্যা সর্বদা সমান থাকবে। ধরো আমার এখানে একটা পাত্র, এখানে সে পাত্রের আয়তন হচ্ছে b, এখানে আরেকটা পাত্র, সে পাত্রের আয়তন হচ্ছে b, দুইটা পাত্রের আয়তনই b, চাপ হচ্ছে এখানে p এবং
তাপমাত্রা টি ক্রিয়া করছে, এখানে টি এবং টি তাপমাত্রা ক্রিয়াশীল। তাহলে এখানে আমি যদি সে নাইট্রোজেন গ্যাস নিই আর এখানে যদি আমি কার্বন ডাই অক্সাইড গ্যাস নিই, তাহলে এখানে যত সংখ্যক যত মোল গ্যাস থাকবে ঠিক এখানেও তত মোল কার্বন ডাই অক্সাইডের গ্যাস থাকবে। প্রথম পাত্রে নাইট্রোজেনের যত মোল গ্যাস থাকবে, দ্বিতীয় পাত্রে কার্বন ডাই অক্সাইডের তত মোল গ্যাস থাকবে। অর্থাৎ সম আয়তনের গ্যাসের সম আয়তনের মোল সংখ্যা সর্বদা সমান থাকবে যদি আমার তাপমাত্রা, চাপ এবং আয়তন স্থির থাকে। তাহলে আমরা এই সূত্র থেকে যে গাণিতিক রূপটি ব্যাখ্যাটি পেতে পারি, স্থির তাপমাত্রা ও চাপে বি সমানুপাতিক এন, অর্থাৎ মোল সংখ্যা পরিবর্তন হলে গ্যাসের আয়তনও পরিবর্তন হবে। এখন লাস্ট ক্লাসে মোল সংখ্যা নিয়ে আলোচনা করেছিলাম, তাহলে আমরা এখান থেকে কি পাই দেখো, বি ইকুয়াল টু হচ্ছে কে এন, এখান থেকে পাই বি বাই এন ইকুয়াল টু কে। এখান থেকে আমরা পেতে পারি যদি আমরা আয়তন বি1 থেকে বি1 বি2 পরিবর্তনের জনিত কারণে মোল সংখ্যা n1 n2 হয়, তাহলে আমরা এই সমীকরণটি পাই। এখন স্টুডেন্ট দেখো, আমরা মোল সংখ্যার সংজ্ঞা থেকে দেখেছিলাম মোল সংখ্যা ইকুয়াল টু গ্যাসের অণু সংখ্যা অবলিক গ্যাসের কণা অথবা কণা বা কণা অ্যাভোগাড্রো সংখ্যা n বাই m a। তাহলে সেখান থেকে আমরা পেয়েছি কি, যে কোন n ইকুয়াল টু হচ্ছে n ইনটু n। n এর মান আমরা জানি 6.023 ইনটু 10 ইনভার্স 23। আমাদের বিভিন্ন গাণিতিক সমস্যাতে এই সমীকরণটি আমাদের লাগবে। স্টুডেন্ট, আমরা বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র প্রাথমিক ধারণা পেয়েছি, বা মোটামুটি গাণিতিক যতটুকু আমাদের গাণিতিক ব্যাখ্যা প্রয়োজন আমরা ততটুকু পেয়েছি। এখন তাদের সমানের সূত্রের দিকে আমরা এগোবো। আমি যদি বয়েলের সূত্র, বয়েলের ও চার্লসের সূত্রের সমন্বয় রূপ নির্ণয় করি, তাহলে বয়েলের সূত্র হতে পাই বি সমানুপাতিক 1 বাই পি, যখন চার্লসের সূত্র থেকে আমি পাই বি সমানুপাতিক টি, যখন n ও p স্থির। স্টুডেন্ট, তুমি আমাকে একটা কোশ্চেন করতে পারো যে স্যার আমি তো বি সমানুপাতিক টি এটা পাই নাই, স্যার আপনি লিখেছেন। তাহলে আমরা আমাদের পাঠের প্রয়োজনীয়তার জন্য অর্থাৎ নিজেদেরকে বুঝে শেখার জন্য একটু আসি। আমরা কি লিখেছিলাম, dt ইকুয়াল টু বি নট বাই 273। সেখানে আমরা bt ইকুয়াল টু লিখতে পারি, যদি আমরা কেলভিন স্কেলে জানি 273 প্লাস টি ইকুয়াল টু হচ্ছে ক্যাপিটাল টি বাই 273। দেখো স্যার, তাহলে আমি কি লিখতে পারি, এই যে বিটি তাপমাত্রার আয়তনটা যদি ক্যাপিটাল বি ধরি, তাহলে আমার বি নট 273 ইনটু টি, বি নট বাই 273, এটি একটি ধ্রুব সংখ্যা, কারণ আমার প্রাথমিক আয়তনটা স্থির। তাহলে আমি এখান থেকে লিখতে পারি বি সমানুপাতিক টি।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা চার্লসের সূত্র থেকে পেয়েছি b সমানুপাতিক t। এই দুটি সূত্রের সমন্বয় করলে যখন t ও p উভয় পরিবর্তনশীল b সমানুপাতিক 1/p into t equal to b equal to k t by p equal to bp by t equal to k। এখন যদি আমার b1 b2 t1 t2 তাপমাত্রার জন্য আয়তন b1 b2 এবং চাপ p1 p2 হয়, তাহলে আমরা লিখতে পারি b1 p1 by t1 equal to b2 p2 by t2। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই সহজ জিনিসটি। আর এই সমীকরণটা, এই যে চার্লসের সূত্র থেকে এই প্রাপ্ত সমীকরণের জন্য আমরা এই জিনিসটা একটু খেয়াল করতে পারি। আশা করি তোমরা দেখে বুঝবা, কারণ আমরা এখানে কেলভিন স্কেল থেকে জেনেছি 273 প্লাস টি বা টি সেলসিয়াস স্কেল ইকুয়াল টু হচ্ছে ক্যাপিটাল টি। সেখান থেকে আমরা এই বি সমানুপাতিক টি সম্পর্কটি পাই। বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রোর সূত্রের বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রোর সূত্রের সমন্বয় রূপটির সমন্বয় গাণিতিক রূপটি দেখব বা প্রতিপাদন করব। বয়েলের সূত্র থেকে পাই বয়েলের সমানুপাতিক p, চার্লসের যখন p ও t স্থির। প্রিয় ছাত্রছাত্রী খেয়াল করো, এখানে প্রত্যেকটি সূত্রের ক্ষেত্রে একটি শর্ত প্রযোজ্য। যেমন বয়েলের সূত্রের ক্ষেত্রে তাপমাত্রা এবং মোল সংখ্যা স্থির, চার্লসের সূত্রের ক্ষেত্রে চাপ এবং মোল সংখ্যা স্থির, আবার অ্যাভোগাড্রোর সূত্রের ক্ষেত্রে চাপ এবং তাপমাত্রা স্থির। তাহলে আমি যখন তাপমাত্রা, চাপ এবং মোল সংখ্যা প্রত্যেকই পরিবর্তনশীল হয়, তখন আমি কি পাই? যখন তাপমাত্রা, যখন T, P ও N তাপমাত্রা, চাপ এবং মোল সংখ্যা প্রত্যেকে পরিবর্তনশীল, তখন আমরা কি পাবো? B সমানুপাতিক 1/p into t into n equal to b equal to k n pt। এখান থেকে আমরা পাবো by p pb equal to হচ্ছে k n t। এই সমীকরণটি আমরা পাবো, এটাকে একটু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য লিখতে পারি pb equal to n k t। এটা হচ্ছে বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রোর সূত্রের সাধারণ সমন্বয় রূপ। এখন আমরা অ্যাভোগাড্রোর সূত্র থেকে আমরা জেনেছি যে স্থির তাপমাত্রা এবং চাপে সম আয়তনের সকল গ্যাসের অর্থাৎ তাদের মোল সংখ্যা সমান হয়, খেয়াল করে দেখো, স্থির তাপমাত্রা গ্যাসে সম আয়তনের সকল গ্যাসের মোল সংখ্যা সমান হয়। তাহলে আমি যদি এই সূত্রটাকে P = N KT, এটা স্থির তাপমাত্রা এবং চাপে যে কোনো গ্যাসের জন্য আমার n এর মানটা স্থির। তাহলে স্থির তাপমাত্রা এবং চাপে সম আয়তনের যে কোনো গ্যাসের জন্য n এর মানটা স্থির। সেই ক্ষেত্রে আমি এই ধ্রুবক, এই অ্যাবস্ট্রাক্ট ফর্মুলার পরিবর্তে আমি একটি সার্বজনীন ধ্রুবক ব্যবহার করতে পারি। এই জন্য তোমরা দেখবা যে P = nRT সমীকরণটা প্রকাশ পায়। তো সেই সমীকরণটা k এর পরিবর্তে আমি কেন n লিখি, k এর পরিবর্তে কেন আমি r লিখি? k এর পরিবর্তে আমি r লিখি স্থির তাপমাত্রা ও চাপে যে সম আয়তনের যে কোনো গ্যাসের জন্য n এর মানটা একটি নির্দিষ্ট থাকে, যার জন্য আমি k এর একটি নির্দিষ্ট মান পাই।
অতএব তাহলে আমরা কি জানি যে স্থির তাপমাত্রা চাপে একমোল যে কোনো গ্যাসের জন্য কে এর মানটা আমরা একটা স্থির মান পাবো। এই মানটা সকল গ্যাসের জন্য যেহেতু সমান, এজন্য একে সার্বজনীন গ্যাস ধ্রুবক আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কে এর পরিবর্তে আমরা আর লিখে পাই PV হচ্ছে nRT। তাহলে এই যে PV nRT একে বলা হয় আদর্শ গ্যাস সমীকরণ। এটাকে বলা হয় আদর্শ গ্যাস সমীকরণ। তাহলে এই যে PV nRT এটা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ। হ্যাঁ ছাত্রছাত্রী, এই সমীকরণটাকে আদর্শ গ্যাস সমীকরণ বলার কারণ হচ্ছে যে এই সমীকরণটি যে সকল গ্যাস এখান থেকে জানবো, এই সমীকরণটাকে আদর্শ গ্যাস সমীকরণ বলা হয়। আমরা এই যে বিভিন্ন গ্যাস তাপমাত্রা চাপে জন্য প্রতি ক্ষেত্রে আয়তন V সমান। তাহলে বিভিন্ন গ্যাসের জন্য যদি তাপমাত্রা একই থাকে, তাপমাত্রা T থাকে, মনে করো তিনটা গ্যাস নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, প্রত্যেকের জন্য তাপমাত্রা একই, তাপমাত্রা T, চাপ P এবং মোল সংখ্যা প্রত্যেকেরই n মোল বিদ্যমান। তাহলে প্রতি ক্ষেত্রে আমি যে আয়তনটা পাবো সেই আয়তনটা হচ্ছে B। আর এই ক্ষেত্রে আমার যে আমি ধ্রুবকটা পেয়েছি সেই ধ্রুবকটা হবে কি সকলের জন্য একই। এই ক্ষেত্রে ফলে প্রাপ্ত ধ্রুবক কে সার্বজনীন গ্যাস ধ্রুবক আর হিসেবে বিবেচনা করা হয় এবং প্রকাশ করা হয় নিম্নরূপে। PV nRT। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যখন আমি বিভিন্ন গ্যাসের জন্য একাধিক, ধরো নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড তিনটি গ্যাসের জন্য আমি তাপমাত্রা একই রাখলাম, চাপ P স্থির রাখলাম এবং প্রত্যেকেরই n সংখ্যক মোল নিলাম, তখন প্রতি ক্ষেত্রে আমার আয়তন হবে V। সেই ক্ষেত্রে যেহেতু আয়তন সমান, প্রতি ক্ষেত্রে আয়তন V সমান, সেই ক্ষেত্রে আমার ধ্রুবক এর মানও আমি কি পাবো? সমান পাবো। এই যদি আমি এই শর্তগুলো আমার পূরণ হয়, তাহলে আমি এর পরিবর্তে স্পেসিফিক ভাবে একটি ধ্রুবক পদ ব্যবহার করব যেটাকে r দ্বারা প্রকাশ করা হয় এবং এটাকে বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক। সার্বজনীন গ্যাস ধ্রুবক। তখন আমার এই সমীকরণটা হবে PV nRT। তোমরা আশা করি বুঝতে পেরেছো। তোমাদের পরীক্ষায় বা কখনো কখনো তুমি তোমার বিভিন্ন ক্ষেত্রে আলোচিত হয় আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাস। বাস্তব গ্যাস বলতে যে গ্যাসগুলো আমরা প্রথমে আদর্শ গ্যাস নিয়ে আলোচনা করি। আদর্শ গ্যাস হচ্ছে যে গ্যাসগুলো বল এবং চার্লসের সূত্র অর্থাৎ আদর্শ গ্যাস সমীকরণ PV nRT কে মেনে চলে, সেটাই হচ্ছে আদর্শ। সেই গ্যাসগুলোকে বলা হয় আদর্শ গ্যাস। প্রকৃতপক্ষে সকল গ্যাসই
কখনো আদর্শ গ্যাসের মতো আদর্শ গ্যাসের মতো আচরণ করে না। অর্থাৎ প্রায় গ্যাস আদর্শ গ্যাস সমীকরণ অর্থাৎ P = nR থেকে থেকে কিছুটা বিচ্যুত হয়। আর তাহলে যে গ্যাসগুলো P = nR সূত্রকে মেনে চলে সেটা হচ্ছে আদর্শ গ্যাস। এটি একটি তাত্ত্বিক ব্যাপার। আর যে গ্যাসগুলো বা P = nR সূত্রকে মেনে চলে না সেগুলো হচ্ছে বাস্তব গ্যাস। বাস্তব গ্যাসগুলো সাধারণত নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, এই যে গ্যাসগুলো আমরা পাই এগুলো হচ্ছে আমাদের বাস্তব গ্যাস। তাহলে আমরা বুঝলাম যে আদর্শ গ্যাস এই যে সমীকরণ, সেই সমীকরণটা কিন্তু বাস্তব গ্যাসের জন্য একটু পরিবর্তন হবে। সেই জিনিসটা আমরা পরবর্তী আমাদের পাঠে আলোচনা করব। তো আমরা এই যে আদর্শ গ্যাস সমীকরণ P = nRT, এই আদর্শ গ্যাস সমীকরণ থেকে আমরা কিছু আলোচনা করব। প্রথমে আসি সার্বজনীন P = nRT। এখান থেকে আমরা পাই R হচ্ছে P/NT। এখন দেখো R হচ্ছে P/NT। এখন দেখো এই সমীকরণ থেকে আমরা R এর তাৎপর্য বের করব। তোমাদের পরীক্ষায় প্রায় আসে যে সার্বজনীন গ্যাস ধ্রুবক R এর তাৎপর্য লেখো বা সার্বজনীন গ্যাস ধ্রুবক R বলতে কি বুঝো। তো আমরা R এর তাৎপর্য R হচ্ছে P/nRT। তো সেখান থেকে আমরা পাই দেখো চাপ বল বাই ক্ষেত্রফল, B আয়তন, হচ্ছে আয়তন। আর একটু সহজ পদ্ধতির মধ্যে জন্য লিখি, এটা হচ্ছে চাপ, এটা হচ্ছে আয়তন, এটা হচ্ছে মোল সংখ্যা, এটা হচ্ছে তাপমাত্রা। তাহলে চাপ হচ্ছে বল বাই ক্ষেত্রফল, আয়তন ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য বা সরণ লিখতে পারি, আর মোল সংখ্যা ইনটু তাপমাত্রা। ক্ষেত্রফল যখন কাটা যাবে আমার থাকে বল ইনটু দৈর্ঘ্য হচ্ছে কাজ। তোমরা জানো বল ইনটু সরণ কাজ। আর নিচে থাকে মোল সংখ্যা ইনটু তাপমাত্রা। স্টুডেন্ট, অর্থাৎ একটু মার্কার সমস্যা করে গেলাম। তাহলে R হচ্ছে কাজ পার মোল বা তাপমাত্রা। তাহলে আমরা R এর সংজ্ঞা দিতে পারি যে একক তাপমাত্রা ভিত্তিতে এক মোল যে কোনো গ্যাসের সম্পাদিত কাজ। তাহলে R এর সংজ্ঞা দিয়ে আমরা লিখতে পারি প্রতি একক এক মোল যে গ্যাসের আয়তন সারণ জনিত কাজ সার্বজনীন গ্যাস ধ্রুবক R এর সমান। হ্যাঁ, তোমরা আশা করি এই সমীকরণ এই ব্যাখ্যা থেকে তোমরা বুঝে ফেলছো যে R কাজ পার মোল পার তাপমাত্রা। তাহলে প্রতি একক তাপমাত্রা বৃদ্ধিতে এক মোল যে কোনো গ্যাসের আয়তন সম্প্রসারিত কাজ সার্বজনীন গ্যাস ধ্রুবক R এর সমান। এই জিনিসটাই হচ্ছে আমাদের R এর তাৎপর্য। তোমরা আশা করি প্র্যাকটিস করলে জিনিসটা তোমাদের হৃদয়ঙ্গম হবে। তো আমরা পরবর্তী অংশে চলে যাব। আমরা এখন যে সূত্রগুলো শিখেছি সেই সূত্রগুলো থেকে আমরা চেষ্টা করব কিছু গাণিতিক সমস্যা সমাধানের জন্য।
আমি ব্যাখ্যা করে দেখাচ্ছি। আমরা আদর্শ গ্যাস সমীকরণ থেকে পাই PV nRT। খেয়াল করো, আমি PV n এর মান পাই, আমি মনে করো গ্যাসের পরিমাণ হচ্ছে W গ্রাম পরিমাণ, মানে আণবিক ভর হচ্ছে n, আর T, তাহলে এটা হচ্ছে পরিমাণ সম্পর্কিত সমীকরণ, আদর্শ গ্যাসের জন্য সমীকরণ। তারপর আমি এখান থেকে পাই Pm W/V/RT, সেখান থেকে আমি পেতে পারি Pm W/V ভর বাই আয়তন ঘনত্ব, W/V ভর বাই আয়তন, তাহলে আমরা ঘনত্ব দিয়ে সমীকরণ D বসালে D RT, সেখান থেকে A। এইভাবে আমরা এই সমীকরণ থেকে প্রয়োজনীয় অনেক বিষয় বা প্রয়োজনীয় অনেক তথ্য পেতে পারি, যেমন ঘনত্বের সম্পর্ক ঘনত্ব পেতে পারি, ভরের সম্পর্ক কতটুকু গ্যাস আছে সেটা জানতে পারি, আবার এই বিষয়গুলো আমরা জানবো। আমাদের গণিতের প্রয়োজনে আমরা এই সূত্রগুলো সম্পর্কে সূত্রগুলো বের প্রয়োগ করব। এখন আর এর একক, আমরা বিভিন্ন ক্ষেত্রে আর এর বিভিন্ন একক ব্যবহার করতে হয়, যেমন লিটার অ্যাটমসফিয়ার এককে, লিটার অ্যাটমসফিয়ারে আর এর একক হচ্ছে R = 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল, লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। SI এককে, SI এ R হচ্ছে 8.314 জুল পার কেলভিন পার মোল, জুল পার কেলভিন পার মোল। CGS এককে, CGS এককে হচ্ছে R = 8.32 জুল পার কেলভিন পার মোল। ক্যালোরি এককে, ক্যালোরি এককে R = হচ্ছে 1.987 ক্যালোরি পার কেলভিন পার মোল। মোটামুটি আমাদের আর এর এই এককগুলো আমাদের গাণিতিক সমস্যা সমাধানে লাগবে। এই এককগুলো কিভাবে আসছে সেই জিনিসগুলো আমরা PV = nRT সমীকরণ, সেখানে R হচ্ছে PV/NT, এই সমীকরণ থেকে লিটার অ্যাটমসফিয়ার SI এবং CGS এককের মানগুলো বসালে আমরা এই মানগুলো পাবো। সে জিনিস না হয় আমরা একদিন সময় করে আলোচনা করে নেব। আজকে আমরা কিছু গাণিতিক সমস্যা সমাধানের জন্য সামনে এগোবো। আসো আমরা তাহলে কিছু গাণিতিক সমস্যা সমাধান করি। যেমন একদম প্রথমে সহজ থেকে শুরু করি। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 107 কেলভিন কিলোপ্যাসকেল চাপে 270 ml মিথেন গ্যাসের ভর কত? হ্যাঁ দেখো, আমরা জেনেছি কি PV = nRT, তো সেখানে আমরা এখান থেকে আমরা পাই PV = হচ্ছে W/mRT। তাহলে এই দেখো এই ভর তুমি চিন্তা করতে পারো যে PV = nRT, এখানে তো চাপ, PV আয়তন, n মোট সংখ্যা, R হচ্ছে ধ্রুবক, তারপর T হচ্ছে তাপমাত্রা, তাহলে আমি ভরগুলো দেখতে পাবো। তাহলে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমাদের সবকিছু আছে, যেহেতু আমার গণিত দিছে তাহলে সূত্রের মধ্যেই আছে। তাহলে আমি জাস্ট একটু চেঞ্জ করে নিলাম। এরপর আমি দেখো প্রয়োজনীয় জিনিসগুলো লিখব। তাপমাত্রা T = হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, সেলসিয়াসকে আমি কেলভিনে নিয়ে নিব, তাহলে 27 + 273 কেলভিন। তারপরে হচ্ছে আমার এই তাপমাত্রা, এখানে চাপ P = 107 কিলো প্যাসকেল। তো আমরা কিলো প্যাসকেল থেকে আমরা এটাকে প্যাসকেলে নিয়ে নেব, 107 × 10³ প্যাসকেল। তারপরে আমার এখানে আয়তন,
আমরা এখানে টেস্ট যেহেতু আমার এখানে একটা জিনিস খেয়াল করবা, এখানে আমার এই আয়তনটা কোন এককে দিছে, এককের সমতাটা কিন্তু আমাকে কি দেন করতে হবে, মেইনটেইন করতে হবে। এটা হচ্ছে মিলিলিটার। তাহলে আমার এখানে আর এর কোন মানটা আমি ব্যবহার করব, আর এর মানটা আমি লিটার অ্যাটমসফিয়ার মানটা আমি ব্যবহার করব। যেহেতু এখানে মিলিলিটার দিছে, মিলিলিটারকে আমরা 1000 দিয়ে ভাগ করলে আমার লিটার আসবে। তাহলে আমি ওই যে লিটার অ্যাটমসফিয়ার ছাপে, লিটার অ্যাটমসফিয়ার এককে আমার এই চাপটা আমি তখন এই যে এখানে কিলো প্যাসকেল দিছে সেটাকে আমরা অ্যাটমসফিয়ারে নিয়ে নিব। তা আমরা জানি 101.325 101.325 কিলো প্যাসকেল ইকুয়াল টু 1 অ্যাটমসফিয়ার। তাহলে 107 কিলো প্যাসকেলকে 101.325 কিলো প্যাসকেল দিয়ে ভাগ করলে এটাকে আমি অ্যাটমসফিয়ারে নিয়ে যেতে পারবো 107। হ্যাঁ, তাহলে এই আমাদের হচ্ছে 107। তার আমার যেহেতু আমার এখানে এই মিলিলিটার দেওয়া হয়েছে, তাহলে আমি আমার একটা আসবে আর এর মানটা আসবে লিটার অ্যাটমসফিয়ারে। তাহলে আমরা জানি আর এর লিটার অ্যাটমসফিয়ার মানটা আমরা প্রথমেতে লিখেছিলাম কত, 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। হ্যাঁ, তাহলে আমার এখানে এটাকে অ্যাটমসফিয়ার নিতে হবে। তাহলে আমরা জানি কেলভিন থেকে কিলো প্যাসকেল থেকে অ্যাটমসফিয়ার নিতে হলে আমরা জানি 1 অ্যাটমসফিয়ার ইকুয়াল টু 101.325 কিলো প্যাসকেল। তাহলে আমি কিলো প্যাসকেলকে কিলো বাদ দিলে অ্যাটমসফিয়ার হবে। এরপর আসো আমার আয়তন V ইকুয়াল টু 250 মিলিলিটার। এখান থেকে আমার আসবে 0.25 লিটার, অর্থাৎ আমি এটাকে 1000 দিয়ে ভাগ করলাম। এবার আসি আমি এখানে আমার বলা হয়েছে কোন চাপ, মিথেন গ্যাস। মিথেন হচ্ছে মিথেন CH4 এর আণবিক ভর 12 প্লাস 4 ইকুয়াল হচ্ছে 16। তাহলে আমি মানগুলো এখানে বসাই, বসানোর পরে আমার W ইকুয়াল টু মান চলে আসবে। এই কাজটা তোমরা এই মানগুলো এখানে বসিয়ে W এর মানটা বের করে নিবে, এটা তোমাদের কাজ। তোমরা একটা জিনিস খেয়াল রাখবা, যাতে প্রত্যেকটি একক এই সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর এককে সাপোর্ট করে। এই জিনিসটা তোমাদেরকে একটু ভালো করে খেয়াল করতে হবে। এখানে কিলো প্যাসকেল আছে, তুমি এটাকে অ্যাটমসফিয়ার নিলা। এখানে আমি এখন আর তো একাধিক মান থেকে আমি অ্যাটমসফিয়ার মান এই মানটা নিলাম কেন, কারণ এখানে আমার মিলিলিটারে আমার মিথেনের আয়তনটা দেয়া আছে। তাহলে মিলিলিটারে থাকলে সেটাকে আমি লিটার নিতে পারবো, আর লিটার নিলে তাহলে আমার এইখানে আর যে মানটা লিটারের সাথে সমান, লিটার অ্যাটমসফিয়ার মান সেটা দেব, যেটা এখানে কিলো প্যাসকেল আছে সেটাকে অ্যাটমসফিয়ারে আমি চেঞ্জ করে নেব, অ্যাটমসফিয়ারে চেঞ্জ করে নেব। এই হচ্ছে আমার এই ধরনের গাণিতিক সমস্যা আসতে পারে। তোমরা খুব কেয়ারফুল হবা এককগুলো ব্যবহারের ক্ষেত্রে। আসো আমরা আরেকটি সমস্যা সমাধান করি, 2 নম্বর সমস্যা। H7 অ্যাটমসফিয়ার চাপে 1 মিলিলিটার গ্যাসে কয়টি অণু থাকে, দেখো 3 সেলসিয়াস ও 0.987 অ্যাটমসফিয়ার চাপে কতটি অণু থাকে। তাহলে আমার এককটা কি, অ্যাটমসফিয়ারে। তাহলে আমার আর ইকুয়াল টু কি হবে, আর ইকুয়াল টু আমি সূত্র জানি P ইকুয়াল টু nRT। সেখান থেকে আমি কিসে আমরা কি জানি PV ইকুয়াল টু, দেখো আমরা শিখেছি কি n ইকুয়াল টু n বাই na, যেখানে n হচ্ছে মোল সংখ্যা, n হচ্ছে অণু সংখ্যা, আর na হচ্ছে অ্যালগোডের সংখ্যা। সেখান থেকে আমরা লিখতে পারি এই n, সেখান থেকে এই মানটা আমরা এখানে বসাবো। তাহলে n বাই na আর t এক্সপ্রেশনটা তোমরা একটু খেয়াল করো। সেখান থেকে আমাকে কি বের করতে বলছে, কয়টি অণু থাকে, কয়টি অণু। তাহলে আমাকে n এর মান বের করতে হবে। n ইকুয়াল টু হচ্ছে আমরা যখন হিসাব করে পাবো PV na বাই RT। তাহলে এখন এই এককগুলো আমরা এখানে বসাই। আমরা এখানে প্রথম বসালে আমরা এই r এর মানটা বসাই ফেলি, যেটা এখানে অ্যাটমসফিয়ারে দেয়া আছে 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার
মোল। তারপর এখানে আমার পি দেওয়া আছে 0.987 অ্যাটমসফিয়ার। তারপর আমার টি ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু হচ্ছে 30 প্লাস 273 কেলভিন। তারপরে আমার আয়তন বি ইকুয়াল টু আছে 1 মিলিলিটার। 1 মিলিলিটার মানে হচ্ছে 1 ইনটু 1/1000 লিটার ইকুয়াল টু হচ্ছে 10 ইনভার্স 3 লিটার। অ্যাভোগাড্রোর সংখ্যা n a ইকুয়াল টু হচ্ছে 6.2023 ইনটু 10 ইনভার্স 23। তাহলে এই মানগুলো যখন আমরা এখানে বসিয়ে দেব তখন আমার এখানে এই গণিতে যে কয়টি অণু আছে, এই গাণিতিক সমস্যায় কতটি অণু আছে সে গাণিতিক এটা এখানে বের হয়ে যাবে। তাহলে আমি আশা করি স্টুডেন্ট তোমরা এই ধরনের প্রবলেম, অর্থাৎ তুমি কিন্তু কতটি অণু আছে এই ধরনের কোন গাণিতিক সমীকরণ তুমি বের করো না, কিন্তু তুমি আদর্শ গ্যাস সমীকরণ P = nRT বের করলো, যেখানে n এর মান থেকে তুমি কয়টা অণু আছে সেটা তুমি জানতে পারবা। তাহলে আমাদের এইরকম সমস্যা আসবে, আমরা ভয় ফেলে চলবে না। আমরা প্র্যাকটিস করলে আমাদের কাছে খুব আনন্দের একটা পার্ট হয়ে যাবে। আরেকটি ভিন্ন ধরনের গাণিতিক সমস্যা। তাহলে আমরা P = nRT সমীকরণ দিয়ে অসংখ্য গাণিতিক সমস্যা সমাধান করতে পারি। আমি তোমাদেরকে জাস্ট একটা হিন্টস দিলাম যাতে তোমরা সমাধান করি। দেখো আমরা প্রথমে একটু লিখি 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 99.99 কিলোপ্যাসকেল চাপে পানির উপর আয়তন ও ভর নির্ণয় করো। তথ্য দেয়া আছে 17 ডিগ্রি সেলসিয়াস এ জলীয় বাষ্পের চাপ 3270 প্যাসকেল। আচ্ছা দেখো 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 99.99 কিলো প্যাসকেল চাপে পানির উপর 0.058 ঘনমিটার হাইড্রোজেন সংগ্রহ করা হলো। যখন আমি কোনো কিছু পানির উপর সংগ্রহ করব তাহলে সেখানে আমার যে হাইড্রোজেন গ্যাসটা পাবো সেই হাইড্রোজেন গ্যাসটা কিন্তু শুষ্ক না, সে সিক্ত। কেন সিক্ত? কারণ তার সাথে জলীয় বাষ্প রয়েছে। কি রয়েছে? জলীয় বাষ্প। তাহলে আমাদের এই এসটিপিতে শুষ্ক গ্যাসটির আয়তন, শুষ্ক কোন গ্যাসটি? হাইড্রোজেন গ্যাসটি। তাহলে আমাকে হিসাবটা করতে হবে শুষ্ক হাইড্রোজেন গ্যাসের। তাহলে আমরা এখানে যে চাপটা পানির আমি যে চাপটা দেয়া আছে সেই চাপটা হচ্ছে যে জলীয় বাষ্পযুক্ত হাইড্রোজেন, জলীয় বাষ্পযুক্ত হাইড্রোজেনের। তাহলে আমরা গাণিতিক সমস্যায় আগাই। সমাধান একটা জিনিস মনে রাখো, আমরা আগের যে সমস্যাগুলো সমাধান করছি সেগুলো আদর্শ গ্যাস সমীকরণ P = nR দিয়ে সমাধান করেছিলাম, কিন্তু এখানে আমি কি P = nRT সূত্রটি ব্যবহার করতে পারবো না? আমি এটা পারবো না। কেন পারবো না? কারণ ওইখানে দেখো, তুমি খেয়াল করে দেখবা যে ওই ধরনের যে গাণিতিক সমস্যাটা দেওয়া থাকবে সেখানে ওই ধরনের অঙ্কের ক্ষেত্রে চাপ, আয়তন, তাপমাত্রা এগুলো পরিবর্তন হয় না। তখন কিন্তু এই গাণিতিক যে সমস্যা সেখানে তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস ছিল, 99 ডিগ্রি কিলো প্যাসকেল চাপ ছিল, আয়তন ছিল 0.058 ঘনমিটার, কিন্তু হিসাবটা করতে হবে এসটিপি তে। তোমরা জানো এসটিপি তে তাপমাত্রা হচ্ছে 16 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন, আর আয়তন হচ্ছে এসটিপি তে তোমার চাপ হচ্ছে 101.32 কিলো 325 কিলো প্যাসকেল। তাহলে দেখো এসটিপি তে আর পদার্থক শর্তে তাপমাত্রা এবং চাপ ইত্যাদি প্যারামিটার চেঞ্জ হয়। তাহলে আমরা ওই সূত্রটা ব্যবহার করতে পারবো না। আমরা এখানে যে সূত্রটা ব্যবহার করব সেটা হচ্ছে P1 T1 ইকুয়াল টু P2 T2। এখন দেখো আমরা শুষ্ক গ্যাসের ক্ষেত্রে শুষ্ক হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে প্রথম প্রাথমিক অবস্থায় P1 = 17 ডিগ্রি সেলসিয়াস = 17 + 273
কেলভিন ইকুয়াল টু হচ্ছে 290 কেলভিন। ওকে ফাইন। তারপর হচ্ছে চাপ, এখানে এসে কাজ দেখো চাপ P1, চাপ P1 যে 99.99 কিলো প্যাসকেল দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে জলীয় বাষ্পযুক্ত চাপ। তাহলে আমার শুষ্ক গ্যাসের ক্ষেত্রে কি হবে 99.99 মাইনাস এত কিলো প্যাসকেল থেকে আমাকে এইটা বাদ দিতে হবে। কিন্তু এখানে দেখো এখানে কি দেয়া আছে 3270 প্যাসকেল আর এখানে দেয়া আছে কিলো প্যাসকেল। যেহেতু আমি এটাকে কিলো প্যাসকেলে নেব তাহলে আমি এটাকে কিলো প্যাসকেল লিখলাম আর এটাকে আমি লিখব 3270 প্যাসকেল। খেয়াল করে দেখো এই খুঁটিনাটি বিষয়গুলো আসলে তোমার জানা দরকার। পুরো গাণিতিক সমস্যাগুলো কিন্তু খুবই সহজ, একটু চর্চা করলে হয়। এটাকে আমি 1000 দিয়ে ভাগ করলে কি হবে 3.270 কিলো প্যাসকেল। দেখো আমার পুরো জিনিসটা প্যাসকেল থেকে কিলো প্যাসকেলে চলে আসছে। তখন আমি কি করতে পারি, আমি যখন বিয়োগ করব তখন আমার বিয়োগ করলে হবে 96.72 কিলো প্যাসকেল। হ্যাঁ, এই ধরনের এই সমস্যাটা একটু খেয়াল করে দেখবা এই অঙ্কে। তারপরে তোমার আয়তন B1 ইকুয়াল টু হচ্ছে 0.058 ঘন মিটার। এখন দ্বিতীয় যে অবস্থা সেটা হচ্ছে STP তে T1 ইকুয়াল টু 0 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু 273 কেলভিন। STP তে T2 আমরা এটাকে প্রাথমিক অবস্থায় T1 ধরলাম, দ্বিতীয় অবস্থায় STP তে T2 ধরব। তাহলে হচ্ছে P2 ইকুয়াল টু 101.325 কিলো প্যাসকেল। আমরা P2 STP তে আয়তন নির্ণয় করব। আমার STP তে শুষ্ক গ্যাসের আয়তন বের করতে বলেছে। তাহলে আমি যখন এখানে মানগুলো বসাবো তখন আমি ক্যালকুলেশন করলে B2 এর মান পাবো 0.0521 ঘন মিটার। দেখো আমি কিন্তু যদি আমাকে শুধু বলতো আয়তন কত তখন আমি এই মানটা পাওয়ার পরে আমার গাণিতিক সমস্যাটা সমাধান হয়ে গেছে। কিন্তু আমার এখানে কি বলা হয়েছে ভর নির্ণয় করতে বলা হয়েছে। এখন আমরা গ্যাসের ক্ষেত্রে জানি যে STP তে যে কোনো গ্যাসের এক মোল যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে 22.414 লিটার। এই একটা তথ্য তোমরা জানো, STP তে এক মোল যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে 22.414 লিটার। তাহলে আমরা এই আয়তনটাকে লিটারে নেব, এই আয়তনটাকে আমরা ঘন মিটার আয়তনটাকে লিটারে নেব। এখন তোমাদেরকে আমি প্রথম ক্লাসে কিভাবে ঘন লিটার থেকে মিলিলিটার, কিভাবে তোমার সেন্টিমিটার কিউব, কিভাবে ঘন মিটারে নেওয়া যায়, অথবা এখানে পারস্পরিক পরিবর্তনের একটা সমীকরণ দেখালাম, সেটা অনুসারে আমরা কি পাই এটা হলো 0521 ইনটু 10 পাওয়ার 3 লিটার। অর্থাৎ 1 ঘনমিটার ইকুয়াল টু হচ্ছে 1000 লিটার। 1 ঘনমিটার ইকুয়াল টু 1000 লিটার। তো সেখান থেকে আমি পাবো 5.21 লিটার। এখন আসো যেটা আমি আয়তনটা V2 ইকুয়াল টু এত লিটার পেলাম, এখন হাইড্রোজেন প্রাপ্ত এই 5 সরি স্যার আমি একটু কারেকশন করছি, আমার এখানে ভুল করলে হবে তাহলে 52.1 লিটার। হ্যাঁ, আমি আয়তন পেলাম 52.1 লিটার। তো এই 52.1 লিটার শুষ্ক হাইড্রোজেন গ্যাসের ভর কত এই জিনিসটা আমি লিখব। 52.1 লিটার শুষ্ক হাইড্রোজেন গ্যাসের ভর কত এটা আমি লিখব। এবং কাজটা আমাদের কাছে খুবই সহজ, আমরা এখন সামনে যাচ্ছি, আগাতে হচ্ছে 22.41 এক মোল যে কোনো গ্যাসের আয়তন হয় 22.414 লিটার। আবার এক মোল যে কোনো গ্যাস হচ্ছে তার আণবিক ভরের সমান। তাহলে আমরা এখন সেখান থেকে আমরা লিখতে পারি যে STP তে 22.414 লিটার শুষ্ক হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর হচ্ছে 2। তাহলে 22.414 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর হচ্ছে 2 গ্রাম। তাহলে 52.1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর হচ্ছে 2 ইনটু 52.1 বা 22.414 গ্রাম ইকুয়াল টু হচ্ছে তোমরা ক্যালকুলেশন করলে পাবা 64 গ্রাম। তাহলে
আমরা আয়তনও পেয়ে গেলাম, বড় পেয়ে গেলাম। আশা করি এই ধরনের অনেক সমস্যা বিভিন্ন বইতে বা বিভিন্ন জায়গাতে তোমরা পাবা, সেগুলো সমাধান করবা। এই জিনিসটা এখানে একটু খেয়াল করে রাখো, এটা যদি তুমি ভুলে যাও এখানে কিন্তু আমার উত্তর শেষ। আমি বড় পেয়ে গেলাম, আমি বড় পেয়ে গেলাম, আবার আয়তন পেয়ে গেলাম। এখানে একটা জিনিস মনে রাখবা, এসটিপিতে 22.414 লিটার যে কোনো গ্যাসের ভর, গ্যাসের ভর ইকুয়াল টু হচ্ছে গ্যাসটির আণবিক ভরের গ্রাম পরিমাণ, আণবিক ভরের গ্রাম পরিমাণ। ওকে, তাহলে আমরা জানি হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর হচ্ছে 2, তাহলে তার গ্রাম পরিমাণ হচ্ছে 2 গ্রাম। তাহলে 22.414 লিটার শুষ্ক হাইড্রোজেন গ্যাসের ভর হচ্ছে 2 গ্রাম। সেখান থেকে আমরা এটা বের করলাম। স্টুডেন্টরা, তোমাদের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস, তো আশা করি যতটুকু তোমাদেরকে পড়ানো হচ্ছে সেই সূত্র ধরে তোমরা তোমাদের সর্বোচ্চটুকু চেষ্টা করবা যাতে তোমরা সামনে এগিয়ে থাকতে পারো। মনে রাখবা, তুমি যদি পিছিয়ে পড়ো, গোপনে আরেকজন সামনে এগিয়ে যাচ্ছে। একটা সময় যখন ফলাফল আসবে তখন তোমার আফসোস করার কিছু থাকবে না। তো আশা করি তোমরা রীতিমতো পড়াশোনা করবা, পড়াশোনার সাথে থাকবা, সাথে ভালো থাকবা। তোমাদেরকে বিদায় জানাচ্ছি।